আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের জন্য আমাদের নতুন আয়োজন সেটি হচ্ছে কেমিস্ট্রি মজা এর পক্ষ থেকে তোমাদের এসএসসির কেমিস্ট্রির প্রতিটি চ্যাপ্টার আমরা ভিডিও আকারে নিয়ে আসছি। আজকে আমাদের পদার্থের গঠনের প্রথম ক্লাস। তো কেমিস্ট্রি মজা যে তোমার হচ্ছে সত্যিই মজার বা কেমিস্ট্রি যে সত্যিই মজার তোমরা উপলব্ধি করতে পারবে। এখন গল্পের ছলে যে কেমিস্ট্রি পর শেখা যায় বা বোঝা যায়, তোমরা এই জিনিসটা যদি না দেখো তাহলে বুঝতে পারবা না। তো চলো আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি যে আমরা কীভাবে সাজিয়েছি এটা। এটি মূলত নবম এবং দশম শ্রেণীর জন্য, শুরুতেই বলে দিয়েছি। এবার এটা হলো আমাদের কাভার পেজ ছিল, এটা আমাদের তোমার হচ্ছে বই। আমরা মূল বইটাকে একটু সাজানো গোছানোর চেষ্টা করছি। দেখো এটা হচ্ছে তোমার তৃতীয় চ্যাপ্টার। রসায়নে মোট চ্যাপ্টার আছে 12টা, তার মধ্যে আজকে আমরা স্টার্ট করতেছিল থার্ড চ্যাপ্টার। এটি হলো পদার্থের গঠন। লেখক তো আমি নিজেই, পরিচয় দেওয়া আছে এখানে। তো চলো আমরা নিচের দিকে চলে যাই। এই চ্যাপ্টারটাকে আমরা মোট ভাগ করেছি হলো 6টা পার্টে। কয়টা পার্টে? 6টা পার্টে। এখন এই যে 6টা পার্ট, এই 6টা পার্টকে আমরা মূল বইয়ের সাথে মানে তোমার অ্যাটাচমেন্ট করে দিয়েছি। কীরকম দেখো, মূল বইয়ের 3.1, 3.2, 3.3 এবং 3.4 দেখবা মূল বইয়ের উপরে কিন্তু পয়েন্টগুলো লেখা থাকে। এই 4টা পয়েন্ট মিলে আমাদের পার্ট 1। 3.5, 3.5.1, 3.52 মিলে হলো পার্ট 2। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ পার্ট 6 পর্যন্ত দিয়ে তোমাদের বইটাকে সুন্দর মতো গুছাইয়া দিয়েছি। মূল বইয়ের সাথে যদি তুমি এই ক্লাসগুলো করো এবং নোট ডাউন করে নাও, আশা করি এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না ইনশাল্লাহ। আমরা এত সুন্দর করে এই জিনিসটা গুছাইছি, যত বোর্ড কোশ্চেন থেকে শুরু করে প্রতিটা কনসেপ্ট একদম ডিপলি ক্লিয়ার করার চেষ্টা করেছি আমরা। কিন্তু কারণ হচ্ছে যে তোমাদের 19-এর বইটাতে যেভাবে পার্টগুলো সাজানো, কিছু কিছু জায়গায় বেসিক একটু গ্যাপ দেওয়া আছে, আমরা সেগুলো এই বইয়ের মধ্যে বিস্তারিত সাজিয়ে দিয়েছি। তুমি যদি এই পার্ট 1 থেকে পার্ট 6 পর্যন্ত প্রত্যেকটা ক্লাস করো, আশা করি তোমার এই চ্যাপ্টারে আর কোনো প্রকার কোনো অসুবিধা থাকবে না। তুমি দুর্বল স্টুডেন্ট হও, মিডিয়াম হও, আর সবল স্টুডেন্ট হও, তুমি প্রতিটা কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা স্টার্ট করি। এখানে অনেক কিছু আছে, সাজেশন থেকে শুরু করে অনেক কিছু আছে, তোমরা বইটা খুললেই বুঝতে পারবা। আমি প্রত্যেকটা জিনিস তোমাদের দেখাই দিব। এই চ্যাপ্টার থেকে বিগত বছরে এসএসসি পরীক্ষা 180টা এমসিকিউ এবং 28টা সিকিউ আসছে। কোন বোর্ডে কতগুলো এমসিকিউ আছে সব দেওয়া আছে এখানে। এমনকি সাজেশনে দেওয়া আছে যে কোন কোন পার্ট সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, খুব মানে স্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া আছে যে কোনটা কতবার বোর্ডে তোমার আসছে। আমাদের পড়া শুরু এখান থেকে। চলো স্টার্ট করি। দেখো, কার্টুনের ছলে আমরা পড়বো একটু গল্পের মতো করে। রসায়নের মধ্যে যদি রস না থাকে তাহলে কি পড়তে ভালো লাগে বলো? যেহেতু আমরা রসায়নের ভেতরে রস খুঁজতে আসছি, কারণ আমরা নামই দিয়েছি কেমিস্ট্রি মজা, তাহলে মজাই যদি না পাই তাহলে এটা পড়ে লাভ হবে কি? ফার্স্টে দেখো, আমরা আর একটা কথা বলি তোমাদেরকে, আমরা তোমাদের বইটাকে সুন্দর মতো কোশ্চেন আকারে সাজাইছি। এতে তোমার মনের মধ্যে যত কোশ্চেন আসে তুমি স্টেপ বাই স্টেপ প্রতিটা কোশ্চেনের উত্তর পেয়ে যাবা। চলো স্টার্ট করি আমরা। 1 নম্বর, মৌলিক পদার্থ বা এলিমেন্ট কাকে বলে? দেখো, বোর্ড পরীক্ষাতে কোশ্চেনটা অনেকবার আসছে। তো এই জিনিসটা আমরা গল্পের ছলে কীভাবে সাজিয়েছি, বিজ্ঞানী ডাল্টন স্যার এবং তোমার স্টুডেন্ট বল্টু, এই বল্টু এবং ডাল্টন স্যারের গল্প কাহিনীটা তুমি যদি ভালো মতো একবার মনোযোগ দিয়ে পড়ো, তাহলে দেখবা তোমার মৌলিক পদার্থের সংজ্ঞাটা আর মুখস্থ করা লাগবে না, তুমি অটোমেটিক্যালি তুমি সংজ্ঞাটা পারবা। তো তুমি নিজ দায়িত্বে এই গল্পটা তুমি পড়ে নিও। পড়ে নেওয়ার পরে আমরা পড়বো শুধু নোট অংশটুকু, তুমি নিজে নিজে পড়বা বাসায় বসে এটা। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে বা তুমি ভিডিওটাকে স্টপ করে তুমি এখান থেকে দেখে দেখে পড়ো। আমরা নোটটা পড়ি। চলো, মৌলিক পদার্থ কাকে বলে? কি বলছি আমরা? যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া কি যায় না, তাদেরকে বলা হয় কি বলতো? মৌলিক পদার্থ বা এলিমেন্ট বা মৌল। যদি কখনো তোমার সৃজনশীলের ক নাম্বারে কোশ্চেন আসে যে মৌলিক পদার্থ বা এলিমেন্ট বা মৌল কাকে বলে, তুমি সুন্দর মতো অ্যান্সার দিয়ে দিবা যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য তুমি কাউকে পাবা না, সেই সকল পদার্থকেই বলা হয় হচ্ছে কি বলতো? মৌলিক পদার্থ বা এলিমেন্ট বা কি মৌল। যেমন তোমাকে আমি একটা উদাহরণ দিই। 24 ক্যারেট গোল্ড অর্থাৎ স্বর্ণ, এটা কিন্তু একটা বিশুদ্ধ স্বর্ণ। তুমি যদি 24 ক্যারেট গোল্ডকে ভাঙো বা স্বর্ণকে ভাঙো, তুমি কিন্তু গোল্ড ছাড়ার অন্য কোনো কিছু পাবো না। গোল্ড বা স্বর্ণকে প্রকাশ করা হয় কিন্তু AU দিয়ে।
গোল্ড যে মৌলটা এর প্রতীক হলো AU। তাহলে এই যে গোল্ড 24 ক্যারেট গোল্ড, বিশুদ্ধ গোল্ড, এই বিশুদ্ধ গোল্ডকে ভাঙলে তুমি কিন্তু স্বর্ণ ছাড়া অন্য কোনো কিছু পাবা না। সুতরাং গোল্ড একটি কী পদার্থ বলো তো? মৌলিক পদার্থ। অর্থাৎ যাকে ভাঙলে তুমি ওটা ছাড়া আর কিচ্ছু পাবা না, সেটাই হলো মৌলিক পদার্থ। আশা করি তোমরা বুঝতে পারছো। ক নাম্বারে কিন্তু তোমার এই পরীক্ষাটা আসে, ভালো করে পড়বা। এবার কি বলছে, পৃথিবীতে কয়টি মৌল আছে? এটা এমসিকিউ বলো, তোমার হচ্ছে ইয়েতে বোর্ড পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট ভাই এই কোশ্চেনটা। পৃথিবীতে কয়টি মৌল আছে? আর প্রশ্ন হলো, এখানে গল্পটা তুমি বাসা থেকে পড়বা, আমরা পড়বো নোট অংশটা। মনে রাখবা, বর্তমানে পৃথিবীতে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এই 118টা মৌলের মধ্যে একটা ইনফরমেশন তোমাকে দিয়ে রাখি, সেটা হলো কি 2016 সালের দিকে কিন্তু লাস্ট 4টা কিন্তু মৌল আবিষ্কার করা হয়েছে, যেটা পর্দা সারণীতে বর্তমানে স্থান পেয়েছে কিন্তু। তো এখন বর্তমানে মোট মৌলের সংখ্যা 118টা। এরপর দেখো বলছে হাইড্রোজেনকে কি বলা হয় বলো তো? দুষ্টু মৌল। হ্যাঁ, হাইড্রোজেনকে বলা হয় দুষ্টু মৌল। কথাটা এমনি মানে তুমি জেনে রাখো বা লিখে রাখো, তোমার বইয়ের মধ্যে নাই এই লাইনটা, আমি জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে দিয়ে রাখছি, জাস্ট তুমি পড়ে নিবা। বাট এই লাস্ট লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা কি, প্রকৃতিতে পাওয়া যায় হলো 98টা মৌল। এখন দেখো তো, এই পৃথিবীতে মৌলের সংখ্যা কত? 118টা। তার মধ্যে যদি 98 বা 98টি যদি প্রকৃতিতে পাওয়া যায়, তাহলে বাকিগুলো কি পাওয়া যায় না? যেগুলো পাওয়া যায় না সেগুলো কি করা হয়? সেগুলো কৃত্রিমভাবে ল্যাবে তৈরি করা হয় বা ল্যাবে প্রস্তুত করা হয়। তাকে বলা আছে যে বাকি 20টি মৌল কৃত্রিমভাবে ল্যাবে প্রস্তুত করা হচ্ছে। আশা করি আমার কথা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। এবার চলো আমরা আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি আছে? কোশ্চেন 3। কোশ্চেন 3তে কি বলছে, মানব দেহে কত ধরনের মৌল আছে? বোর্ড পরীক্ষার এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, মূলত এমসিকিউতে আসছে। গল্পটা তুমি নিজ দায়িত্বে পড়ে নিও। আমরা চলো উত্তরটা পড়ি। মনে রাখবা, মানুষের দেহে মোট 26 ধরনের মৌল আছে এবং প্রত্যেকেরই আছে আলাদা আলাদা কাজ এবং কি দায়িত্ব। দেখো এখানে এই যে অক্সিজেন, দেখো গল্পের ছলে তুমি শিখে নিবা এগুলা। অক্সিজেন, সে বলছে আমি তোমার শ্বাসে আছি। শ্বাস মানে শ্বাস প্রশ্বাস। দেখো আমরা কিন্তু নাক দিয়ে যখন যে গ্যাসটা তোমার বায়ুমণ্ডল থেকে নেই, সেটা কিন্তু অক্সিজেন। তাহলে এই অক্সিজেনটা তুমি প্রশ্বাস নেওয়ার সময় কিন্তু গ্রহণ করো। আবার এই যে জিনিসটা দেখো আয়রন, তোমরা কিন্তু ডাক্তারের কাছে গেলে অনেকেরই বলে যে তোমার হচ্ছে আয়রন শর্ট হয়েছে বডিতে। তাহলে আয়রন এই মৌলটা কিন্তু তোমার রক্তের কি বলো তো? হিমোগ্লোবিনের মধ্যে আছে। হিমোগ্লোবিনের 2টা অংশ, একটা হচ্ছে মনে রাখবা হিম, একটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিন অংশটা হলো প্রোটিন অংশ, আর হিম অংশটা লৌহ আয়রন। এই যে আয়রন অংশটা মনে রাখবা, এই হিমোগ্লোবিনের কারণে কিন্তু রক্তের বর্ণ কিন্তু লাল হয়। মনে রাখবা, এই যে হিম মানে তোমার হচ্ছে হিম যে অংশটা আছে, এই হিম বলতে বোঝাচ্ছে হলো কি আয়রনকে। এই যে আয়রন, এই আয়রন কিন্তু একটা মৌল। সুতরাং এরকম আয়রন বলো, এরকম তোমার অক্সিজেন বলো, আমাদের হাড়ে আছে কিন্তু ক্যালসিয়াম। আবার আমাদের বডিতে কিন্তু আমরা দেখবা প্রেশার লো হয়ে গেলে অনেক সময় কিন্তু স্যালাইন খাই। স্যালাইনের মধ্যে লবণ থাকে, তোমরা সবাই জানো লবণে পাওয়া যায় কিন্তু সোডিয়াম কি ক্লোরাইড, সোডিয়াম আয়ন আর কি ক্লোরাইড আয়ন। এই সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন আমাদের বডিতে কিন্তু আছে। তার মানে কি, এরকম একটা করতে করতে এরকম প্রায় 26 ধরনের মৌল আমাদের বডিতে আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। মানব দেহের কয় ধরনের মৌল আছে? চোখ কান বন্ধ করে উত্তর দেবে কতগুলো বলো তো? 26 ধরনের। আশা করি বুঝতে পারছো। চলো আমাদের বইয়ের পরবর্তী কোশ্চেনে চলে যাই। কি বলছে, যৌগিক পদার্থ কাকে বলে? আমরা কিন্তু খুব সুন্দর মতো মৌলিক পদার্থের সংজ্ঞাটা বুঝছি, এখন শিখবো হলো যৌগিক পদার্থ। মনে রাখবা যে যৌগিক পদার্থের আরেক নাম কি বলো তো? কম্পাউন্ড। কি ভাইয়া? কম্পাউন্ড। মনে রাখবা আজকের পর থেকে যে কম্পাউন্ড কাকে বলে। মৌলিক পদার্থ ছিল শুধুমাত্র এক ধরনের মৌল, যেটা নিয়ে শুধু ওইটা নিয়েই গঠিত। বাট যৌগ যখনই আসবে বা যৌগিক পদার্থ যখনই আসবে, তখনই তোমার ব্রেনের মধ্যে আসবে একাধিক। কি? একাধিক। দেখো সংজ্ঞাটা কি বলছে, যে সকল পদার্থ ভাঙলে একাধিক মানে কি মিনিমাম 2টা বা 2-এর চাইতে কি বেশি, অর্থাৎ 2 বা 2-এর অধিক সংখ্যক কি মৌল পাওয়া যায়। যাকে ভাঙলে আমি শুধুমাত্র ওই মৌলই পাই, সেটা হলো মৌলিক পদার্থ। আর যাকে ভাঙলে আমি 2 বা 2-এর অধিক সংখ্যক মৌল পাই, তাকে আমরা কি বলি বলতো? যৌগিক পদার্থ বা কি কম্পাউন্ড। যৌগিক পদার্থ বা কি বলতো ভাইয়া? কম্পাউন্ড। এবার আমরা নিচের দিকে আসি, তুমি গল্পটা নিচ দেখতে পড়ে নিও। নিচের দিকে আসি, আমি কিছু যৌগ এবং ওই যৌগ থেকে সৃষ্ট মৌলের অনুপাত লিখে রাখছি। যেমন পানি, ভাইয়া দেখো পানির মধ্যে দেখো হাইড্রোজেন আছে, আবার অক্সিজেনও আছে। তাহলে কি ভিন্ন ভিন্ন মৌল, সুতরাং পানি একটি কি বলতো? যৌগিক পদার্থ। আবার গ্লুকোজে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেনও আছে, সুতরাং ভিন্ন ভিন্ন মৌল আছে, সুতরাং একটি কি যৌগিক পদার্থ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সংকেত কিন্তু সেম, বাট এর যদি গঠনটা তুমি ফলো করো তাহলে গঠন কিন্তু ভিন্ন। তোমাদের নবম দশম শ্রেণীতে এর গঠন নিয়ে কোনো আলোচনা নাই, যখন তুমি ইন্টারমিডিয়েটে উঠবা তখন গঠন জানতে পারবা। একটা হলো
কিটোজ সুগার, একটা হলো তোমার হচ্ছে অ্যালডোজ সুগার। গ্লুকোজকে বলা হয় অ্যালডোজ সুগার, কারণ এর মধ্যে পাওয়া যায় অ্যালডিহাইড মূলক। আর ফ্রুক্টোজকে বলা হয় কিটোজ সুগার, কারণ এর মধ্যে আছে তোমার হচ্ছে কিটোন মূলক। তোমরা অ্যালডিহাইড বা কিটোন এখনও তোমরা হয়তো শেখো নাই, তাহলে মনে রাখবো আজকের পর থেকে যে গ্লুকোজকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে অ্যালডোজ শর্করা, কারণ অ্যালডিহাইড মূলক পাওয়া যায়। এই মূলকটার নাম হলো অ্যালডিহাইড, সিআইসো বন্ড, সিআইসোকে বলা হয় অ্যালডিহাইড, কি অ্যালডিহাইড। আর ফ্রুক্টোজকে বলা হয় হলো কিটোজ সুগার, কারণ এর মধ্যে পাওয়া যায় কিটোন মূলক, বন্ড সিও বন্ড, এটার নাম হচ্ছে কিটোন। কি নাম? কিটোন। আর এটার নাম কি ভাইয়া? অ্যালডিহাইড। এই অ্যালডিহাইড পাওয়া যায় জন্য, এর মধ্যে পাওয়া যায় জন্য একে বলা হয় অ্যালডোজ সুগার, আর একে বলা হয় কি কিটোজ সুগার, কিটোনমূলক পাওয়া যায় জন্য। বাদ বাকি দেখো এর আণবিক সংকেত কিন্তু সেম, C6H12O6। এবার কার্বন মনোঅক্সাইড, দেখো মনো মানে কত? এক। অক্সাইড বলতে কি বোঝাচ্ছে? অক্সিজেনকে বোঝাচ্ছে। তার মানে এই কার্বনের সাথে অক্সিজেন ভাইয়া একটা, তাই এর নাম হলো কার্বন মনোঅক্সাইড, CO। দেখো CO দিয়ে দুই হাত খালি দিলে কিন্তু সেটা কিন্তু কিটোনমূলক হচ্ছে, বাট সরাসরি CO কিন্তু একটা যৌগ, কার্বন মনোঅক্সাইড। আবার কার্বন ডাইঅক্সাইড, ডাই মানে ভাইয়া মনে রাখবা দুই, আর অক্সাইড মানে কি? অক্সিজেন। কার্বনের সাথে দেখো দুইটা অক্সিজেন, সুতরাং কার্বন ডাইঅক্সাইডের সংকেত হলো CO2। এখন প্রশ্ন হলো ভাইয়া দেখো একটা জিনিস ফলো করে, সেটা হচ্ছে যে তোমার এদের অনুপাত কি কি? এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। অক্সিজেন কয়টা? একটা। সুতরাং হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত কত? 2:1। আবার গ্লুকোজ আছে 6টা, হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 6টা। যদি আমি 6 দিয়ে ভাগ দেই, কাটাকাটি করলে কত হয়? 1:2। ভাগ দিলে কত হয়? 2:1। তাই কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত? 1:2:1। একইভাবে দেখো পরেরটাও সেম। আবার আসে তুই কার্বন মনোঅক্সাইড, কার্বনও আছে একটা, অক্সিজেন আছে একটা, সুতরাং 1:1। আবার আমি কার্বন ডাইঅক্সাইডের দিকে আসি, কার্বন আছে ভাইয়া একটা, অক্সিজেন আছে দুইটা, সুতরাং 1:কত বলো তো ভাইয়া? 2। আশা করি তোমার এই অংশের মধ্যে কোনো অসুবিধা নাই। যদি কখনো MCQতে আসে কার্বন মনোঅক্সাইডের কার্বন অক্সাইডের অনুপাত কত, কার্বন ডাইঅক্সাইডের অনুপাত কত, গ্লুকোজের অনুপাত কত, আসলে তুমি পারবা। এমনকি একটা কথা মাথার মধ্যে রেখে দিও, তোমার কিন্তু সংকেত পরীক্ষার হলে নাও দিতে পারে, সরাসরি যোগের নাম বলে দিবে, অনুপাত চাইবে। সুতরাং সংকেতগুলো মনে রাখাটা কি বলো তো বুদ্ধিমানের কাজ হবে। আশা করি ক্লিয়ার তোমরা। এবার চলো আমরা কোশ্চেন 5-এ চলে যাই। কোশ্চেন 5-এ কি বলছে? অ্যাটম। অ্যাটম বা কি পরমাণু কাকে বলে? এরা কিন্তু বোর্ডে আসা কোশ্চেন ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। অ্যাটম বা পরমাণুর তুমি গল্পটা খুব মজার ছলে গল্পটা দেওয়া আছে, তুমি সুন্দর মতো একটু রিডিং করে নিও, পড়লেই খুব ভালো মতো বুঝতে পারবা। চলো পরবর্তী অংশে চলে যাই আমরা নোটে। অ্যাটম কি ভাইয়া? কি পদার্থের ক্ষুদ্রতম কণা? মৌলিক পদার্থ। আমাকে যাকে ভাঙলে শুধু ওইটাই পাওয়া যায়। দেখো আগের জিনিসটা কিন্তু পড়া আমাদের রিপিট আসতেছে এখন, এজন্য আগের অংশগুলো ভালো মতো পড়বা আগে, এরপরে পরবর্তী অংশগুলো দেখবা। মৌলিক পদার্থ, যাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, তারাই তো মৌলিক পদার্থ। সুতরাং তাকে বলছে মৌলিক পদার্থের কেমন কণা? ক্ষুদ্রতম কণা, যার কি নাই? স্বাধীন কোনো কি নাই? অস্তিত্ব নাই, কিন্তু ক্ষুদ্রতম একক রূপে কি করতে পারে বলতো? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এক কথা মনে রাখবা, এই যে তোমরা বিক্রিয়া দেখো না, রাসায়নিক বিক্রিয়াগুলো দেখো না, এই বিক্রিয়া কিন্তু অণু কখনো অংশগ্রহণ করে না, যৌগ কখনো অংশগ্রহণ করে না। যদি তুমি যৌগ দিয়ে একটা যৌগের সাথে একটা যৌগের বিক্রিয়া দাও, তাহলে মনে রাখবা সেই যৌগ প্রথমে ভেঙে যায়, ভেঙে গিয়ে ওই যৌগটা প্রথমে পরমাণু উৎপন্ন করে, সেই পরমাণুটা পরবর্তীতে পরস্পরের সংযুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে। এক কথা, যৌগের সাথে যৌগ কখনো রিয়াক্ট করে না, বিক্রিয়া করে না। যৌগ ভেঙে প্রথমে পরমাণুতে রূপান্তর হয়, সেই পরমাণু পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করে যৌগ। আশা করি বুঝতে পারছো। সুতরাং একটা জিনিস এখানে ফলো করে দেখো, সেটা হচ্ছে যে এই যে তোমার হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার কোনো স্বাধীন অস্তিত্ব নাই, কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে সে রাসায়নিক বিক্রিয়া কী করতে পারে বলতো? অংশ নিতে পারে। একেই বলে হয় কি বলতো? অ্যাটম বা কি পরমাণু। আশা করি তোমরা আমার কথা ক্লিয়ার বুঝতে পারছো। যেমন দেখো হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, সোডিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। একটা মজার জিনিস তোমাকে বলে দেই, মনে রাখবা আজকের পর থেকে, খুবই ইম্পর্টেন্ট এই মজার জিনিসটা। সেটা কি? যে এই যে হাইড্রোজেন, এরা কিন্তু ভাইয়া তুমি H2 দিয়েও প্রকাশ করতে পারতা। নাইট্রোজেন, যে নাইট্রোজেন N2 দিয়ে প্রকাশ করতে পারতা। মনে রাখবা যখন কোনো মৌল একা একা থাকে, শুধু হাইড্রোজেন H দিলা, H2 না, শুধু হাইড্রোজেন দিলা, একা থাকলেই মনে রাখবা সেটা হচ্ছে কি? পরমাণু। একা থাকলেই কি? পরমাণু। যখনই ভাইয়া দুইটা হয়ে যাবে, তখন হয়ে যাবে সে কি? অণু। তার মানে মনে রাখবো একা একা কোনো সংকেত দেখতে পাইলেই চোখ বন্ধ করে মানে দিব, ওটা হলো তার কি? পরমাণু। যেমন এটা হাইড্রোজেনের পরমাণু, এটা নাইট্রোজেনের পরমাণু, এটা ক্লোরিনের পরমাণু, বাট এগুলো কিন্তু হাইড্রোজেনের অণু, নাইট্রোজেনের অণু, Cl2 ক্লোরিনের অণু। একের অধিক থাকলেই ভাইয়া অণু, আর যদি একা একা থাকে তাহলে 100% সেটা কী হবে বলো তো? পরমাণু। কথা বুঝছি নাকি বুঝি নাই? যেমন তোমাকে আমি আর একটা উদাহরণ দিয়ে ভালো মতো বোঝাই দিই। দেখো অক্সিজেন O2 O3,
শুধু অক্সিজেন একা একা আছে ভাই, এটা হলো মনে রাখবো পরমাণু। অক্সিজেন 2টা 100% ভাইয়া কি অক্সিজেনের অণু, অক্সিজেন 3টা এর হলো ওজনের কি অণু। তার মানে একা থাকলেই ভাইয়া পরমাণু, একের অধিক দেখতে পেলে কি মারি দিবা বলো তো ভাইয়া, অণু মারি দিবা। আশা করি বুঝতে পারছো ভাইয়া, এমসিকিউ দিতে পারে এগুলা, একটু মাথার মধ্যে রেখে দিও। এবার চলে আসি কিছু ইনফরমেশন আমরা অতিরিক্ত জেনে নেই। কি বলছে, গ্রিক শব্দ অ্যাটম শব্দটা, সরি ইংরেজিতে অ্যাটম শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যাটমস থেকে। এখানে মনে রাখবা অ্যাটমসের এ কথার অর্থ হলো না, গ্রিক শব্দ এ মানে কি বলতো না, তোমরা বায়োলজিতে ওই শব্দগুলো কিন্তু পাবা, এ মানে না। আবার টোমস, টোমস কথার অর্থ ভাই মনে রাখবা কাটা বা কি করা বলতো ভাগ করা বা টু কাট। তার মানে কি টোমস মানে যদি ভাগ করা হয়, এ মানে যদি না হয়, তার মানে কি ভাগ করা যায় না। অর্থাৎ অ্যাটমস শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য বা যাকে ভাগ করা যায় না। এবার দেখো বলছে খ্রিস্টপূর্ব 400 অব্দে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম পরমাণু নিয়ে কী করছিলেন বলতো, গবেষণা করছিলেন বা একটা মতবাদ দিছিলেন। পরবর্তীতে তার মতবাদ থেকে কিন্তু তোমার বিরোধিতা প্রদান করা হয়, যে পরমাণু বিভাজ্য, যে উনি বলছে বিভাজ্য করা যায় না, এই মতবাদের তোমার হচ্ছে বিরোধিতা করেন বিজ্ঞানীরা। পরবর্তীতে বিজ্ঞানী ডাল্টন আবারও তার মতবাদকে তোমার হচ্ছে তোমার সাধুবাদ জানায় যে না তার মতবাদ ঠিক আছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আসলে তার মতবাদ কি ঠিক ছিল না। অর্থাৎ ডেমোক্রিটাসের যে মতবাদটা ছিল, যে তিনি বলছিল যে পরমাণুকে ভাগ করা যায় না, তার এই মতবাদটা কি বলতো সঠিক না, পরমাণুকে ভাগ করা যায়। তার প্রমাণ আমরা নিচে ধীরে ধীরে ভাই শিখবো। দেখো পরমাণুর জনককে, আমি ভিতরের গল্পগুলো তুমি রিডিং পড়বা। পরমাণুর জনক হলো ভাইয়া কে, জন ডাল্টন। জন ডাল্টনকে পরমাণুর কি বলা হয় বলতো, জনক বলা হয়, কারণ তিনি পরমাণু কি করেন, আবিষ্কার করেন। বলছে যে তিনি বলেছিলেন সকল পদার্থ গঠিত হয়েছে ক্ষুদ্রতম অবিভাজ্য কি কণিকা বা কি দিয়ে বলতো, পরমাণু দিয়ে। মাঝখানে গল্প তুমি রিডিং করে নিও। এবার চলে আসো অণু বা কি মলিকিউল। ভাইয়া অণু বা মলিকিউল কি, অণু বা মলিকিউল দেখো রাজশাহী বোর্ড থেকে শুরু করে বিভিন্ন বোর্ডে আসছে। ভাইয়া এখানে কি পড়বা তোমরা, দেখো কি বলছে, অণু একটু আগেই বলছি একা থাকলেই কি পরমাণু, একা থাকলে কি পরমাণু, বাট একের অধিক হলেই কি অণু। মজার বিষয় কি বলছে, দুই বা দুইয়ের অধিক সংখ্যক একই মৌল বা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন দিয়ে যদি যুক্ত হয়, তখন তাকে বলা হয় কি অণু বা মলিকিউল। অণু বা কি মলিকিউল, একদম ইজি একটা জিনিস। দেখো মজার জিনিস ফলো করে দেখো, দেখো তো এই জায়গাতে দেখো তো ভাইয়া, যে নাইট্রোজেন কয়টা আছে, একা যদি থাকতো তাহলে নাইট্রোজেনের পরমাণু হইতো, আছে কয়টা, 2টা, তারপর নাইট্রোজেনের অণু। হাইড্রোজেন একা থাকলে হইতো নাইট্রোজেনের কি বলতো, হাইড্রোজেনের কি পরমাণু, আছে 2টা, তোমার অণু। ক্লোরিন একা থাকলে কি হইতো, পরমাণু, আছে 2টা, অণু। দেখো তো ভাইয়া এগুলো সব একই মৌল, কিন্তু কি মৌল, দুইটাই একই মৌল, ভিন্ন ভিন্ন মৌল না। কিন্তু যে বলছে যে 2 বা 2-এর অধিক সংখ্যক একই মৌল, এই 3টা ছিল একই মৌলের কি অণু, বাট ভিন্ন ভিন্ন মৌলের কই তোমার হচ্ছে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যুক্ত হয়েও কি কিন্তু কি অণু তৈরি করতে পারে। যেমন এখানে হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যুক্ত হয়ে একটি পানির অণু তৈরি করছে। কার্বন একটি মৌলের পরমাণু, অক্সিজেন একটি মৌলের পরমাণু। এখানে দেখো 2টা অক্সিজেন এবং 1টা কার্বন পরস্পর মিলেমিশে তারা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের অণু তৈরি করছে। তার মানে ভিন্ন ভিন্ন পরমাণু যুক্ত হয়ে কিন্তু অণু তৈরি করতে পারে, আবার একই মৌল যুক্ত হয়ে কিন্তু তারা অণু তৈরি করতে পারে। কারণ দেখো 2টাই দেখো ক্লোরিন, Cl ক্লোরিন, একই মৌল পরস্পর যুক্ত হয়ে কি রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে তারা কিন্তু Cl2 ক্লোরিনের অণু তৈরি করছে। একইভাবে দেখো ফলো করে H2S, হাইড্রোজেন 2টা এবং সালফার 1টা মিলিত হয়ে তারা কিন্তু কি বলতো তোমার হচ্ছে H2S তৈরি করছে। আশা করি তোমরা এ পর্যন্ত ক্লিয়ার। এই তারে মনে রাখবো আজকের পর থেকে 2 বা 2-এর অধিক সংখ্যক একই মৌল বা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পর রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে তোমার হচ্ছে যে যৌগটা উৎপন্ন করে সেটাই হলো কি বলতো অণু। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। এখন প্রশ্ন হলো যৌগ হওয়াই লাগবে তার কিন্তু কোনো মানে নাই। দেখো যৌগ ছাড়া কিন্তু নর্মাল অণু আছে, কিন্তু N2 কিন্তু যৌগ না। তার মানে কি যুক্ত হলেই তারা কি বলতো অণু। পার্থক্য, অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য দেখো ফলো করে সুন্দর করে আমরা গোছাই দিচ্ছি অণু পরমাণুর পার্থক্যগুলো। এটা তোমার খ নাম্বারে আসতে পারে, বোর্ড পরীক্ষার তোমার হচ্ছে খ নাম্বারে এই জিনিসগুলো আসতে পারে। তাহলে কি মনে রাখবো, পরমাণু। আমরা বারবারই বলতেছিলাম পরমাণু কি মৌলিক পদার্থের কি ক্ষুদ্রতম কণা হলো কি বলতো পরমাণু। তাহলে অণু কি হবে, অণু মৌলিক পদার্থের হতে পারে, আবার কি যৌগিক পদার্থ হতে পারে। কেন এই কথা বললো, কারণ হচ্ছে N2 নাইট্রোজেন, নাইট্রোজেনের মধ্যে কি কি আছে, নাইট্রোজেন 3 বন্ধন নাইট্রোজেন, দুইটাই দেখো নাইট্রোজেন আছে, তাহলে এটা অবশ্যই কি মৌলিক পদার্থ ছিল।
পানি H2O, এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, ভিন্ন ভিন্ন পদার্থ, কারণ অবশ্যই এটা কি যৌগিক পদার্থ। তাহলে ভাইয়া মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের সকল বৈশিষ্ট্য কি বিদ্যমান থাকে তাকে কি বলা হয়? অণু। তার মানে ভাইয়া মনে রাখবো অণু মৌলিকেরও হতে পারে, আবার কি যৌগিক পদার্থের হতে পারে, বাট পরমাণু সবসময় কি পদার্থের বলতো? মৌলিক পদার্থের। এবার পরমাণুর মনে রাখবা স্বাধীনভাবে তারা থাকতে পারে না, অর্থাৎ স্বাধীনভাবে তার কোনো কি নাই, অস্তিত্ব নাই, কিন্তু অণুর স্বাধীন কি সত্তা আছে, স্বাধীন কি অস্তিত্ব আছে। পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বাট অণু কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। আমি বারবারই বলছি, অণু প্রথমে ভেঙে পরমাণুতে রূপান্তর হয়, দেন তারা পরস্পর বিক্রিয়া করে। আমি আবারও বলছি, অণু প্রথমে ভেঙে রাসায়নিক বন্ধনগুলো ভেঙে গিয়ে পরমাণুতে রূপান্তর হয়, দেন তারা পরস্পর আবার কি অ্যাটাচ হয়। এবার 4 নম্বর পয়েন্টে আসি আমরা। কি বলছে? পরমাণুতে শুধুমাত্র মৌলিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে, কারণ ও তো শুধু মৌলিক পদার্থ নিয়ে গঠিত। আর আমরা একটু আগেই দেখলাম যে অণুতে মৌলিক এবং যৌগিক উভয় পদার্থই হয়, তার মানে কি মৌলিক যৌগিক উভয় পদার্থের ধর্মই কি বিদ্যমান থাকে। পরমাণু ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং কি পাওয়া যায়? নিউট্রন পাওয়া যায়। কিন্তু অণুকে যদি ভাঙো তাহলে 2 বা ততোধিক একই বা ভিন্ন ভিন্ন রকমের কি পাবা? পরমাণু পাবা। যেমন আমরা উপরের দিকে দেখলাম কিন্তু যে ধরো পানিকে তুমি ভাঙবা, পানিকে ভাঙলে কি হয় বলো তো? পানিকে ভাঙলে তুমি 2টা হাইড্রোজেন পাবা, 2টা কি পাবা? হাইড্রোজেন পাবা, আর একটা কি পাবা? অক্সিজেন পাবা। তার মানে কি ভাঙলে পরে দেখো তো তোমার হচ্ছে 2 বা ততোধিক কি তুমি কি একই বা কি ভিন্ন ভিন্ন রকমের কি পরমাণু পাবা না? তুমি নাইট্রোজেনকে ভাঙো, তুমি নাইট্রোজেনকে ভাঙলে দেখো তো একই রকমের 2টা কি নাইট্রোজেন পাবা না? তাহলে একই বা কি ভিন্ন ভিন্ন রকমের তুমি পরমাণু পাবা। এবার লাস্টে দেখো উদাহরণ বলা আছে। পরমাণুর উদাহরণ কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন ইত্যাদি। এরপরে অণুর বেলায় দেখো বলছে পানি, কার্বন ডাইঅক্সাইড, HCl। আশা করি বুঝতে পারছো। এবার আমরা আসি হলো মৌলের কি বলতো? প্রতীকের মধ্যে। মৌলের প্রতীকে দেখো সুন্দর মতো, এটা কিন্তু বোর্ড পরীক্ষাতে অনেকবার আসছে, বিভিন্ন বোর্ডে আসছে, কিন্তু ক নাম্বারে আসবে? প্রতীক কি? প্রতীকটা একদম সহজ একটা জিনিস। প্রতীক কি দেখো বলছে, কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলা হয়। যেমন একটা মজার জিনিস ফলো করো, সেটা হলো কি যে হাইড্রোজেনের প্রথম অক্ষর কি? H। তাহলে এই যে একে H দ্বারা প্রকাশ করা হয়, তাহলে হাইড্রোজেনের প্রথম অক্ষর যদি H, একে H দ্বারা প্রকাশ করতেছি, এটাই হলো কি মৌলের প্রতীক। কারণ দেখো বলছে এটি একটি ইংরেজি নাম হাইড্রোজেন, তাহলে কোনো মৌলের ইংরেজি নাম অথবা কি ল্যাটিন নাম, তাহলে ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ মানে কি এই হাইড্রোজেনটার সংক্ষিপ্ত রূপ কি? H, তাই ওকে H দ্বারা প্রকাশ করা হয়। তার মানে হাইড্রোজেনের প্রতীক হলো H। কারণ আমাদের কত মানে সহজ একটা সংখ্যা কিন্তু বোর্ড পরীক্ষা আসছে। কার্বনের প্রথম অক্ষর কি? C, তার মানে এর প্রতীক হলো কি? C। আবার দেখো অক্সিজেনের প্রথম অক্ষর কি? O, তাই একে কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো? অক্সিজেনকে O দ্বারা প্রকাশ করা হয়। আশা করি প্রতীক নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা নাই। এবার চলো আমরা নিচের দিকে আসি আস্তে আস্তে। এর পরবর্তী পেজে কি বলছে যে প্রতীক লেখার নিয়ম। ফলো করো, প্রতীক লেখার নিয়ম। দেখো প্রতীক লেখার অনেকগুলো নিয়ম আছে, যেমন নিয়ম 1 আর কি নিয়ম 2 লিখে রাখছি। কি বলছি? সাধারণত ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে কি লেখা হয়? প্রতীক লেখা হয়। তোমরা নোটটা পড়ো ভালো করে, হ্যাঁ নোটটা পড়বা, উপরের গল্প রিডিং করো, নোটটা পড়বা। সাধারণত ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে কি লেখা হয় বলো তো? তোমার হচ্ছে প্রতীক লেখা হয়। যেমন একটু আগে তুমি দেখলা হাইড্রোজেনের কি প্রথম অক্ষর কি? H, তাই H দিয়ে লিখছি। বাট ঝামেলাটা কোন জায়গায় শুনবা? একই নামের প্রথম অক্ষর সেম অনেকগুলো হতে পারে, মানে মানে প্রথম অক্ষরটা অনেকগুলো মৌলের হতে পারে। কীরকম? একটু নিচের দিকে আমরা যাই, বুঝতে পারবো। দেখো এদিকে তাকাও। যেমন কার্বনের প্রথম অক্ষর C, ক্লোরিনের প্রথম অক্ষর C, ক্যালসিয়াম, এটা কিন্তু ক্যাডমিয়াম লেখা আছে, মিস আছে এখানে, এটা ক্যালসিয়াম হবে, ক্যালসিয়াম। তাহলে মনে রাখবো ক্যালসিয়ামের প্রথম অক্ষর কি? C। তাহলে ভাইয়া আবার দেখো কোবাল্টের প্রথম অক্ষর C, ক্যাডমিয়ামের প্রথম অক্ষর C, ক্রোমিয়ামের প্রথম অক্ষর কি? C। সবই কি হইল? C। এবার কিভাবে প্রকাশ করবা? ঝামেলা পেকে গেল না? সবই তো প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করতেছিলাম প্রতীকগুলো। ভাইয়া এই ক্ষেত্রে মনে রাখবা যে কোনো একটি নামকে তুমি প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করতে পারবা। আমি ধরলাম কার্বনকে আমি C দিয়ে প্রকাশ করলাম, বাদ বাকিগুলোতে তোমাকে মিনিমাম 2টি করে ওয়ার্ড নিতে হবে। ওয়ার্ড বলতে তোমার হচ্ছে লেটার নিতে হবে, 2টা করে লেটার নিতে হবে। যেমন ক্লোরিনের নেওয়া হয়েছে C আর কি L, তারপরে ক্যালসিয়ামের, এটা বানানটা আমি মুছে ফেলছি আবার, ক্যালসিয়ামের বেলায় কিন্তু C আর A, কোবাল্টের বেলায় C আর O, তোমার ক্যাডমিয়ামের বেলায় C আর কি D, তারপর কি ক্রোমিয়ামের বেলায় কি C আর R। দেখো তো ভাইয়া যখন তুমি 2টি করে লেটার নিলা তখন দেখো আর কারোর সাথে কারোর প্রতীক কিন্তু মিল খাচ্ছে না। সুতরাং মনে রাখবা যে যখন তোমার হচ্ছে
নামগুলোর প্রথম অক্ষর সবগুলা সেম হয়ে যায় অনেকগুলার, সেক্ষেত্রে যে কোনো একটার বেলায় তুমি প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করবা, বাদ বাকিগুলোর ক্ষেত্রে দুটি করে লেটার নিয়ে নিয়ে তোমাকে প্রকাশ করতে হবে। আরেকটা জিনিস তোমাকে বলি, প্রথম অক্ষরটা ভাইয়া বড় হাতের হবে, বাদ বাকিটা কী হবে বলো তো, ছোটো হাতের। আশা করি ক্লিয়ার তোমরা। এবার চলো আমরা নিচের দিকে চলে যাই। এই যে শখটা, বিশ্বাস করবা কিনা জানি না ভাই, এই শখটা পরীক্ষার জন্য যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, বইতে একটা ভুল আছে আমি সংশোধন করে দিয়েছি। এটা পরীক্ষার জন্য যে কী পরিমাণ ইম্পর্টেন্ট তোমার কল্পনারও বাইরে। এখান থেকে মিনিমাম হলে 50-60টা এমসিকিউ আসছে বিগত বছর বিভিন্ন বোর্ড পরীক্ষায়। খুব ভালো মতো মুখস্থ রাখতে হবে এটা মুখস্থ ছাড়া কিন্তু কোনো গতি নেই ভাই, কারণ এটা ল্যাটিন নাম। কী নাম? ল্যাটিন নাম। তোমার এমসিকিউ আসবে কীভাবে আসবে, সোডিয়ামের ল্যাটিন নাম কোনটা, তোমাকে উত্তর দেবে ল্যাট্রিয়াম। আসবে টিনের ল্যাটিন নাম কোনটা, স্টানাম। প্রশ্ন আসবে লেডের ল্যাটিন নাম কোনটা, প্লাম্বাম। আশা করি তোমাদের এই যে ল্যাটিন নামগুলো আছে এগুলো ভালো মতো পড়ে ফেলা দিবা। আর এই ল্যাটিন নাম যেগুলো আছে, ল্যাটিন নামের দেখো প্রথম 2-1টা করে লেটার দিয়ে কিন্তু ওই মৌলের নামকরণ করা হয়েছে, প্রতীকে লেখা হয়েছে। সোডিয়াম নাট্রিয়াম, তাই এনএ। কপারের সিইউতে কি, কাপ্রাম, কাপ্রাম মানে তাই এই প্রতীক কি, সিইউ। পটাশিয়ামটা কি, ক্যালিয়াম, তাই প্রথম অক্ষরের প্রতীক কি বলতো, কে। তারপরে সিলভার আর্জেন্টাম, তাই কি এসজি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে টিন তোমার হচ্ছে স্টানাম, তাহলে স্টানামের এস এন দিয়ে প্রকাশ করা হয়েছে। তারপরে তোমার অ্যান্টিমনি স্টিবিয়াম, এস কি বি দিয়ে প্রকাশ করা হয়েছে। এভাবে তোমার প্রত্যেকটা গোল্ড হলো অরাম, লেড হলো প্লাম্বাম, টানস্টান, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। কারণ কি, টানস্টানের সাথে দেখো প্রতীকটা কিন্তু মিল তেমন নাই, এ কিন্তু উলফ্রাম ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়। প্রতীক দেওয়া থাকে টি, অমুক তমুক লেখা থাকে, কিন্তু টি দিয়ে কি টানস্টান বোঝায় না, টানিস্টার বোঝায় কী দিয়ে ভাইয়া, খুব ভালো মতো মনে রাখবা, কী দিয়ে, ডাব্লু দিয়ে। আবার বললাম কী দিয়ে, ডাব্লু দিয়ে। এটা কিন্তু পরীক্ষা খুব আসে। এরপর আয়রন, আয়রন হলো কি ফেরাম, তাই এফি। মার্কারি হলো হাইড্রারজিরাম, হাইড্রারজিরাম, হাইড্রারজিরাম। ভাইয়া আমি উচ্চারণটা সাইডে লিখে রাখছি, অনেকের উচ্চারণ করতে ভুল করো। এটা কিন্তু ভাইয়া মূল বইতে ভুল আছে, এই জায়গাতে এ হবে, কিন্তু কি হবে, এ। বইতে মেবি তুমি দেখো ইউ দেওয়া আছে, ইউ হবে না, এই জায়গায় এ হবে। আমি লিখে দিছি দেখো, পাঠ্য বইয়ে মার্কারির ল্যাটিন নাম কি আছে বলো তো, ভুল আছে। তোমরা এইটা পড়বা, হ্যাঁ, ভুলটা পড়ার দরকার নাই। বোর্ড পরীক্ষা সারা যখন কোশ্চেন করে এইটা দিয়ে কোশ্চেন করে, ভুলটা দিয়ে কোশ্চেন কিন্তু করে না, মাথায় রাখবা। এবার চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। কি বলছে দেখো তো, কি বলছে, সংকেত বা তোমার হচ্ছে ফর্মুলা কি। ভাইয়া আমরা সংকেত বা ফর্মুলা এখানে চলে আসি, ওদিকে যাবো না, গল্পগুলো তোমার রিডিং করে নিও, নোট। কি বলছে, সাধারণত কোনো অণুতে কি কি পরমাণু কতটি আছে। আবার বলি, কোনো অণুতে কি কি ধরনের পরমাণু কতটি করে আছে তা প্রকাশ করার লিখিত রূপকেই কি বলা হয়, সংকেত বলা হয়। এখন দেখো তো এখানে নাইট্রোজেন কয়টা করে আছে, 2টা। এটি একটি নাইট্রোজেনের কি সংকেত। সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা সোডিয়াম, একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের কি সংকেত। কোনো একটি অণুর মধ্যে কি কি পরমাণু কতটি করে আছে তা যে প্রকাশ করার যে সংক্ষিপ্ত বা লিখিত রূপ, এই রূপটাই হলো কি বলতো, সংকেত। এবার দেখো এই সংকেত সাধারণত 2 ধরনের হয়। নাম্বার 1 হচ্ছে মনে রাখবা মৌলিক অণুর সংকেত, নাম্বার 2 মনে রাখবা যৌগিক অণুর সংকেত। তোমাদের বইতে কিন্তু এটা পৃথক করা নাই, আমি সুন্দর করে পৃথক করে দিয়েছি, কিন্তু খুব ভালো মতো পড়বে এগুলা। অনেক সময় এমসিকিউতে আসে নিচের কোনটি মৌলিক অণুর সংকেত, নিচের কোনটি যৌগিক অণুর সংকেত। আশা করি তুমি বুঝতে পারবা। দেখো এখানে নাইট্রোজেন কি, 2টাই এন, 2টাই হাইড্রোজেন তোমার হচ্ছে এইচ, 2টাই ক্লোরিন সিএল। ফসফরাস দেখো ভাইয়া, ফসফরাসের সংকেতটা মনে রাখবা P4, 4টা করে ফসফরাস যুক্ত হয়ে একটা অণু তৈরি করে। আবার তোমার সালফার S8, 8টা করে সালফারের পরমাণু যুক্ত হয়ে একটি সালফার তৈরি করে। মনে রাখবা এই সালফারের যে অণুটা আছে এইটার মানে গঠন হচ্ছে মুকুটের মতো। কার মতো? মুকুটের মতো। মনে রাখবা মুকুটের মতো। এমসিকিউ দিয়ে দেয় নিচের কোন অণুর মানে তোমার হচ্ছে দেখতে বা আকৃতিটা মুকুটের মতো, চোখ বন্ধ করে অ্যান্সার দিবা কি, সালফার। এবার ওজোন O3, অক্সিজেন O2, সবগুলো দেখো একই মৌল বারবার যুক্ত হয়েছে, তাই বলা হয়েছে মৌলিক অণু। অণু কিন্তু একাধিক আছে মানে কি অণু, কিন্তু একই মৌল যুক্ত হয়েছে জন্য নাম কি, মৌলিক অণু। বাট এখানে দেখো ভাইয়া একাধিক অণু পরস্পর কিন্তু যুক্ত হয়েছে, এমনকি ভিন্ন ভিন্ন মৌলের, তাই বলা হয়েছে কি, যৌগিক অণু। ভাইয়া এই সংকেতগুলো একটু মুখস্থ রাখো তোমরা, যে অ্যামোনিয়া কি, পানির সংকেত কি, সালফারিক অ্যাসিডের সংকেত কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি, হাইড্রোফ্লোরিক অ্যাসিডের সংকেত কি, নাইট্রিক অ্যাসিডের সংকেত কি। এগুলো কিন্তু বারবার তোমার এসএসসি লাইফ এবং ইন্টার লাইফে কিন্তু যৌগগুলো কিন্তু লাগবে। আশা করি তোমরা এই বন্ধু ক্লিয়ার। এবার দেখো শেষের দিকে প্রায় আমাদের প্রথম অংশটা, হ্যাঁ, শেষ হয়ে গেছে প্রায়। এবার দেখো কি বলছে, যে এখানে যে গঠনগুলো তুমি পড়লা এর মধ্যে নাইট্রোজেনকে যদি তুমি ভাঙো তাহলে নাইট্রোজেনের বন্ধন কেমন জানো, একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেনের সাথে 3টা বন্ধন দিয়ে আবদ্ধ। কয়টা বন্ধন?
তিনটা বন্ধন। তোমাদেরকে আমি যখন পরবর্তী চ্যাপ্টারগুলো করাই, যেমন চতুর্থ বা পঞ্চম চ্যাপ্টার যখন করাবো, তখন ভেঙে দেখাই দিব যে কিভাবে এরা একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেনের সাথে তিনটা বন্ধন দিয়ে আবদ্ধ। আবার একটা অক্সিজেন দেখো, মানে দুইটা O2 দেখো, একটা অক্সিজেন একটা অক্সিজেনের সাথে দেখো দুইটা করে বন্ধন দিয়ে আবদ্ধ। তোমরা তো এখনও ইলেকট্রন বিন্যাসটা ঠিকমতো শেখো নাই। যারা নবম শ্রেণীতে তোমরা নতুন উঠছো, তারা কিন্তু ইলেকট্রন বিন্যাস ঠিকমতো কিন্তু শেখো নাই এখনও। তোমরা ইলেকট্রন বিন্যাস শেখার পরে আমি তোমাকে কারণ বিশ্লেষণ করে দেখা দিয়ে দিব যে কেন এখানে অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন, এখানে কেন নাইট্রোজেন নাইট্রোজেন তিন বন্ধন। আপাতত তুমি একটু মেমোরাইজ করে রেখে দিবা। এবার তাকে বলছি অণুতে কোন পরমাণু কতটি আছে তা প্রকাশ করা হয় আণবিক সংকেতের সাহায্যে। যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, একটা ক্যালসিয়াম আর দুইটা কি ক্লোরিন, পানি দুইটা হাইড্রোজেন একটা কি অক্সিজেন। এই যে এই পার্টটা তোমার এই পর্যন্তই ছিল। এখান থেকে যে ক্ষমার্কের প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেটা হচ্ছে কি আসে কি ভাইয়া, দেখো Cl2 আর 2Cl এর মধ্যে, এটা এল কিন্তু, হ্যাঁ, 2Cl এর মধ্যে পার্থক্য লেখো, 2N2 এর মধ্যে পার্থক্য লেখো। ভাই আমি আরও লিখতে পারি 2H ও H2 এর মধ্যে পার্থক্য লেখো। আমি লিখতে পারি 2F ও F2 এর মধ্যে পার্থক্য লেখো। এরকম অসংখ্য লেখা যায়, প্রশ্ন বানানো যায় কিন্তু। মোট দেখো বোর্ড পরীক্ষাতে আসছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুব ভালো মতো পড়তে হবে এই জিনিসগুলো। তাহলে আমরা একটু কাইন্ডলি চলে আসি ভাই এখানে, যে মানে আমরা নাইট্রোজেন দিয়ে ব্যাখ্যাটা দিয়ে দেই। আমরা ক্লোরিন তো তুমি নিজেই পারবা, ওগুলো সবগুলো নিজে পারবা। দেখো তো ভাইয়া 2N এখানে নাইট্রোজেন কি দুইটা নাকি নাইট্রোজেন এটা অণু নাকি পরমাণু? দেখো তো ভাইয়া একা একা আছে, 2 সব বাদ, নাইট্রোজেন দেখো এখানে কি 2 বাদ দাও, জাস্ট কি N একা একা আছে না, একা থাকলেই মনে রাখবো এটা কি, এটা হচ্ছে পরমাণু। আর দেখো N2 দেখো তো ভাই এখানে ফলো করে দুইটা নাইট্রোজেন আছে ভাইয়া, দুইটা নাইট্রোজেন মানে এটা হচ্ছে মনে রাখবো অণু। কি মনে রাখবো বলো তো ভাইয়া? অণু। আমি আবারও বলছি একা একা যদি নাইট্রোজেন থাকে তাহলে সেটা হলো নাইট্রোজেনের পরমাণু। মানে N2 দুইটা নাইট্রোজেন একসাথে আছে, এটা হলো অণু। একই জিনিস যদি তোমার হচ্ছে দুইটা বা তার চেয়ে বেশি যুক্ত হয় তাহলে সেটা হলো অণু, আর একা একা থাকলে সে কি পরমাণু। তার মানে এখানে বোঝাচ্ছে দুইটা, 2N মানে হলো দুইটা নাইট্রোজেনের পরমাণু পরস্পর এখানে আছে। আর এই জায়গাতে N2 মানে হলো নাইট্রোজেনের একটা অণু। কয়টা অণু? একটা অণু। তার মানে আজকের পর থেকে আমরা মনে রাখবো এরকম কোনো প্রশ্ন আসলে আমরা অ্যান্সার দেবো কীভাবে, দেখবো যে একা একা আছে কোনটা, একা থাকলেই মনে রাখবো সেটা পরমাণু, একের অধিক হলে কি অণু। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে দুইটা নাইট্রোজেনের পরমাণু, এটা দ্বারা বোঝাচ্ছে একটি নাইট্রোজেনের কি অণু। তাহলে এখানে কি Cl2 মানে হলো একটি ক্লোরিনের অণু, 2Cl মানে হলো তোমার হচ্ছে দুইটি ক্লোরিনের কি পরমাণু। আশা করি তোমরা এই কোশ্চেনের ব্যাখ্যা 2 মার্কের জন্য এসকিউতে যদি আসে খুব সুন্দর মতো ব্যাখ্যা করে দিতে পারবা। এবার চলো আমরা একটু নিচের দিকে যাই, দেখো ভাইয়া আমাদের নিচের দিকে খুব সুন্দর মতো এই অংশ থেকে যে কোশ্চেনগুলো আসছে তুমি এগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারবা। দেখো একটা কোশ্চেন, মানব শরীরে মোট কত ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে? দিনাজপুর বোর্ড অমক বোর্ড তমক বোর্ডে আসছে। তুমি কিন্তু নিজেও জানো যে মানুষের শরীরে মোট 26 ধরনের মৌল আছে। আবার প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতগুলা? প্রকৃতিতে পাওয়া যায় কতগুলো বলো তো? 98টা মৌল। আবার নিচের দিকে দেখো লেখা আছে কোনটি যৌগিক পদার্থ? লোহার মধ্যে শুধু লোহাই থাকে। রূপার মধ্যে শুধু রূপাই থাকে। আবার সালফার একটু আগেই বললা, সালফার অ্যাসিড, শুধু সালফারই থাকে। সুতরাং A, B এবং D এরা ভাইয়া মনে রাখবা মৌলিক পদার্থ। বাট মোম ভাইয়া মনে রাখবা হাইড্রোকার্বন। কি কার্বন? হাইড্রোকার্বন মিন্স কার্বন এবং কি আছে? হাইড্রোজেন আছে। হাইড্রোকার্বন মানে হলো কার্বন এবং হাইড্রোজেন আছে। যেহেতু কার্বন এবং হাইড্রোজেন দুইটা ভিন্ন ভিন্ন মৌল, সুতরাং এটি একটি যৌগিক পদার্থ। ভাই মোট কিন্তু বোর্ডের কোশ্চেন, সিলেট বোর্ডে আসছে, এটা আশা করি বুঝতে পারছো। তো নিচের দিকে যাই আমরা। এবার কি বলছে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? আমরা কিন্তু সংখ্যায় পড়ে আসছি। কত মজার ইন্টারেস্টিং কোশ্চেনগুলো দিয়ে দেয়, দেখছো? কেমিস্ট্রি আসলেই মজা ভাই, সত্যি মজা, বুঝিয়ে পড়লে খুবই মজা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? আমরা বারবারই পড়তেছি কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা কোনটা? পরমাণু। তুমি এখানে ABCD নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা। দেখো আবার 5 নাম্বার, নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু বিদ্যমান? নাইট্রোজেনের অণুতে কতটি পরমাণু? নাইট্রোজেন অণু মানে কি? N2। নাইট্রোজেনের অণু মানে কি? N2। তার মানে এখানে কয়টা পরমাণু আছে? N2 মানে কি? একটা নাইট্রোজেন আর কি আরেকটা নাইট্রোজেন, দুইটা আছে। সুতরাং অ্যান্সার হবে কি 2। এবার চলে আসো পরবর্তী কোশ্চেনে। সোডিয়ামের ল্যাটিন নাম কোনটা? একটু আগে পড়ে আসলাম, সোডিয়ামের ল্যাটিন নাম হলো ন্যাট্রিয়াম। কি? ন্যাট্রিয়াম।
টানস্টান, এদের বললাম বারবার পড়বা, এগুলো খুবই ইম্পর্টেন্ট ভাই। দেখো টানস্টান, দেখো কতবার আসছে ভাই বোর্ড পরীক্ষায়। টানস্টানের ল্যাটিন নাম কোনটা? টানস্টানের ল্যাটিন নাম হচ্ছে উলফ্রাম। কি ফ্রাম? উলফ্রাম। কি ফ্রাম? উলফ্রাম। বারবার পড়বা, কি? উলফ্রাম। কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? অ্যান্টিমনি। আর্জেন্টাম, অরাম, স্টেনাম, স্টিবিয়াম। তুমি নিজেই বলো তো ভাইয়া অ্যান্টিমনি। দেখো টিন, টিন হলো মনে রাখবা এসএন, অর্থাৎ স্টেনাম হলো টিনের ল্যাটিন নাম। কিন্তু বলছে অ্যান্টিমনির ল্যাটিন নাম কোনটা? সেটা এসবি। তার মানে কি? এসবি দ্বারা প্রকাশ, তার মানে কি? স্টেবিয়াম। কি? স্টেবিয়াম। এবার চলে আসো, অ্যান্টিমনির ল্যাটিন নাম কোনটি? আবারও দেখো একই প্রশ্ন। এটা আসছে তোমার কি ময়মনসিংহ বোর্ড 24 এবং রাজশাহী বোর্ড 23 সালে, এটা দিনাজপুর বোর্ড 23-এ দিয়েছে, একই কোশ্চেন। তাহলে উত্তর একই হবে। এটার অ্যান্সার কী হবে বলো তো? স্টেবিয়াম। অ্যান্সার কি? বি নাম্বারটা। আশা করি তোমরা ক্লিয়ার। এবার চলো নিচের দিকে। কোনটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত? ক্যালসিয়াম। নো, ক্যালসিয়াম তোমরা পড়ে আসলা, ওটা কিন্তু ইংরেজি নাম ছিল। ক্যাডমিয়াম ইংরেজি নাম ছিল। ক্রোমিয়াম ইংরেজি নাম ছিল। ওই যে প্রথম অক্ষর সি সি দেওয়ার কারণে আমরা কিন্তু দুইটা করে লেটার দিয়ে প্রকাশ করছিলাম। তাহলে অ্যান্সার কী হবে বলো তো? এজি, আর্জেন্টাম। আশা করি বুঝতে পারছো। সবটা ভালো মতো পড়বা। কি বলছে? টিন, টিনের প্রতীক কোনটা? এসবি, পিবি, এসএন, টিআই। অবশ্যই কি? এসএন। স্টানাম পড়লা তো তোমরা। ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটা? এন, নাইট্রোজেন। নো, কখনোই না। কোবাল্ট, কখনোই না। ক্যালসিয়াম, কখনোই না। অ্যান্সার কী হবে বলো তো? কে, কেতে কি? পটাশিয়াম। পটাশিয়ামের ল্যাটিন নাম কি? ক্যালিয়াম। কি? ক্যালিয়াম। ক্যালিয়ামের প্রথম অক্ষর কি বলো তো? কে। তাই পটাশিয়ামকে কে দ্বারা প্রকাশ করা হয়েছে। এটি ল্যাটিন শব্দ ক্যালিয়াম থেকে আসছে। উপরের সবটা ভালো মতো পড়বা ভাই সবাই। টানস্টান আমারও দিচ্ছে। টানস্টানের প্রতীক কোনটা? অবশ্যই কি? ডাব্লু। পটাশিয়ামের ল্যাটিন নাম এই মাত্র দেখলাম, দেখছো ওই যে কে, ক্যালিয়াম। এরাও দেখো বোর্ডে আসছে, একই জিনিস বারবার ঘুরে ফিরে আসে ভাই। কোন প্রতীকটি ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে? এফ, ফ্লোরিন, কখনোই না। পি, পটাশিয়াম, কখনোই না। ক্রোমিয়াম, কখনোই না। অ্যান্সার কী হবে বলো তো? কপার। কাপ্রাম থেকে আসছে। কি? কাপ্রাম থেকে আসছে, ল্যাটিন নাম কাপ্রাম থেকে আসছে। কত মজার মজার প্রশ্ন দেখছো, সত্যি কেমিস্ট্রি মজার। সিলভারের মৌলের প্রতীক কোনটা? অবশ্যই অ্যান্সার কী হবে? বি। সিলভার মৌলের প্রতীক কী হবে বলো তো? বি। তোমরা উপরে কিন্তু একটু আগেই পড়ে আসলা। সিলভারের প্রতীক কী হবে বলো তো? বি, আর্জেন্টাম। কি? আর্জেন্টাম। এবার চলে নিচের দিকে। টিনের আবারও টিন দিছে, দেখছো আবারও টিন দিছে। টিন কি বলো তো? টিন হলো এসএন। মার্কারিয়ার ল্যাটিন নাম কি? মার্কারির ল্যাটিন নাম কি বলো তো? এই দেখো, এই যে হাইড্রোজিরাম। অ্যান্সার সি। টানস্টান মৌলের প্রতীক কোনটা? আবারও আসছে কি? ডাব্লু। অ্যান্টিমনি মৌলের প্রতীক কোনটা? আবার দেখো অ্যান্টিমনি ওখানেও ছিল, দেখো আবার রাজশাহী বোর্ড এবং কুমিল্লা বোর্ডে আসছে। অ্যান্টিমনির প্রতীক কোনটা হবে বলো তো? এস বি। এখন তুমি এই যে সবগুলো দাগাইলা, এবার সুন্দর মতো দেখো, এখানে উত্তর মিলনের ব্যবস্থা আমি রেখে দিয়েছি। এরপরে আমরা ইনশাল্লাহ পরবর্তী দিন পার্ট 2 স্টার্ট করব। তোমাদের পার্ট 1 পর্যন্ত আমি রেখে দিয়েছি। পরবর্তী ইনশাল্লাহ পরবর্তী অংশ ক্লাস করার জন্য অপেক্ষা থাকো। আর ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তুমি। আর বন্ধুদের মাধ্যমে ক্লাসটা ভালো লাগলে পরে বন্ধুদের মধ্যে কি ক্লাসটা ছড়িয়ে দিও। ধৈর্য ধারণ করে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনকি তোমাকে মিজান একাডেমি এবং কেমিস্ট্রির মধ্যে তোমাকে স্বাগতম। আসসালামু আলাইকুম।